আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 18 নম্বর এপিসোডে। আমি আশা করি লিসেনার্স আপনারা সকলেই এই মুহূর্তে যখন আপনারা আমাদের 18 নম্বর এপিসোডটি শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তখন আপনারা অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, আজকে আমি যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাগুলো অনেক ভৌতিক এবং ভয়ানক হবে ইনশাল্লাহ। এবং এই যে ঘটনাগুলো, এর ভিতরে দুইটা ঘটনা একদম পিওর গ্রামের ঘটনা। এবং আপনারা অনেকে আছেন যারা গ্রামের ঘটনা পছন্দ করেন। আর এই যে ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা, এটা কিন্তু আসলে গ্রামে যে ঘটনাগুলো হয় এখান থেকে আসল একটা ফিল পাওয়া যায়। আর আজকে চারটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এর ভিতরে প্রথম দুইটা ঘটনা একদম গ্রামে ঘটে যাওয়া ঘটনা। লিসেনার্স, মূল ঘটনায় যাওয়ার আগে বরাবরের মতোই কিছু কমন কথা বলবো। সেগুলো হলো, আপনারা যখন আমাদের এই এপিসোডগুলো শুনবেন অবশ্যই এপিসোডের ভিডিওতে একটা লাইক দেবেন। আর যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। আর যদি কোনো মন্তব্য বা কোনো কিছু বলার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাদের এই ভিডিওতে যে ডেসক্রিপশন আছে সেখানে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও কিন্তু আপনারা পোস্ট করে বা কমেন্ট করে আপনার মন্তব্য বা আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেটা জানাতে পারেন। আর লিসেনার্স, আপনারা আমাদের ঘটনা পাঠাবেন আমাদের ইমেইলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে। আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। লিসেনার্স, আজকে প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদের দিয়েছেন মফিজুল ইসলাম ফাহাদ ভাই। আর এই যে ফাহাদ ভাই, ওনার একটা ঘটনা আমরা কিন্তু থার্সডে নাইট 17 নম্বর এপিসোডে প্রচার করেছিলাম, আপনারা চাইলে সেখানে গিয়ে শুনে আসতে পারেন। ফাহাদ ভাইয়ের বাড়ি হলো চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব কাটিয়া ডেঙ্গা গ্রামে। আর তিনি মূলত এখন চট্টগ্রামের ন্যাশনাল পলিটেকনিক কলেজে অধ্যয়নরত আছেন। উনি যখন আমাদের ঘটনা পাঠান লিসেনার্স, ওনার যে ঘটনা লেখার ধরন এটা খুবই অসাধারণ এবং খুবই গুছিয়ে উনি ঘটনা লিখতে পারেন। তো যাই হোক লিসেনার্স, ঘটনাটি আসলে যার সাথে ঘটেছে, মানে যিনি আসলে ঘটনার প্রত্যক্ষদর্শী, তার নাম হলো মিনহাজ উদ্দিন ভুইয়া। আর তার গ্রামের বাড়ি হলো কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকারা গ্রামে। ঘটনাটি মূলত এই যে মিনহাজ ভাই তার আম্মার ফুবুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো চলুন ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় কয়েক বছর আগের ঘটনা, 2019 কি 2020 সাল। আসলে সঠিক সময়টা এই মিনহাজ ভাই বলতে পারে নাই। মিনহাজ ভাইয়ের আম্মার ফুবু সে পাক ঘরে একদিন রাত্রে রান্না করতেছিলেন। তো রান্না শেষ করার পর এই যে পাক ঘরে যে জিনিসপাতি থাকে, যেমন হাঁড়ি পাতিল সহ বিভিন্ন আসবাবপত্র যে থাকে, এইগুলো সে তখন তার রুমে নিয়ে যাচ্ছিলেন। আর তখন রাত 9টা বাজে। লিসেনার্স, গ্রামের যে রাত 9টা, গ্রামের রাত 9টা কিন্তু অনেক রাত। আমরা যদি গ্রামের রাতকে শহরের রাতের সাথে তুলনা করি তাহলে গ্রামের রাত 9টা মানে কিন্তু শহরের রাত 2টা কি 3টা এরকম হবে। আর তাদের যে পাক ঘরটা ছিল, এটা ছিল ঘরের পশ্চিম দিকে। পাক ঘরের পর পশ্চিম দিকে আর কোনো বাড়ি ঘর নাই, মানে একদম ফাঁকা, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। প্রায় 2 থেকে 3 কিলোমিটার
এলাকার ভিতরে কোনো বাড়ি নাই, একদম ক্ষেত আর ক্ষেত, এবং এই ক্ষেতের পরেই হচ্ছে পরের একটা গ্রাম। তো এই যে মিন্নাস ভাইয়ের আম্মার যে ফুবু, উনি হঠাৎ জানালা দিয়ে দেখতে পান দূর থেকে একটা মহিলা অনেকগুলো পাতিল হাতে নিয়ে তাদের যে বাড়ি ছিল এই বাড়ির দিকে আসতেছে। আর এই যে মহিলাটা, উনি মনে হচ্ছে পাশের যে একটা গ্রাম ছিল, আর এই যে গ্রামের নাম ছিল হচ্ছে তিলিপ, এই তিলিপ গ্রাম থেকে উনি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই মিন্নাস ভাইয়ের আম্মার যে ফুবু ছিল তার বাড়ির দিকে আসতেছে। আর সেই যে পাতিলগুলো নিয়ে আসতেছিল, এই পাতিলগুলো একটার উপরে আর একটা রাখা ছিল। তো মিন্নাস ভাইয়ের আম্মার যে ফুবু, উনি আসলে গ্রামের মানুষ ছিলেন, তো উনি এটা বুঝতে পারে এত রাতের বেলা এই যে মহিলা হেঁটে হেঁটে তাদের বাড়ির দিকে আসতেছে, এটা আসলে মানুষ না, এটা অন্য কোনো কিছু, কোনো অশরীরই হতে পারে। আর এটা তিনি নিশ্চিত হন এই কারণে যে এত রাতের বেলা কোনো গ্রামের মহিলা কখনোই একা একা বের হবে না। আর সে আর একটা বিষয় খেয়াল করে, সেটা হলো যে তাদের গ্রামের প্রায় প্রত্যেকটা মহিলা মানুষই পর্দা করে আর কি। আর এই যে মহিলাটা যে আসলে আসতেছিল, এই মহিলার গায়ে কোনো ধরনের বোরকা বা পর্দা করার যে কোনো কিছু এটা তার ভিতরে ছিল না। এটা দেখার পরে তিনি তাড়াতাড়ি খুব দ্রুত সে তার রুমে চলে যায়, এবং রুমে চলে যাওয়ার পরে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। আর তখনই উনি খেয়াল করে ঘরের এক রুমে ওনার আম্মা শুয়েছিলেন, আর আরেক রুমে ওনার বাবা, মানে এই যে মিন্নাস ভাইয়ের আম্মার ফুফুর বাবা, উনি তখন বিভিন্ন ধরনের যে উজিবা ছিল সেগুলো করতেছিলেন। কিছুক্ষণ পর সেই অপরিচিত মহিলা সে এসে বাইরে থেকে খালাম্মা বলে ডাকতে থাকে। তো সে যখন ডাকতে থাকে, এই রুমের ভিতরে থেকে কিন্তু কেউ আসলে কোনো ধরনের উত্তর দেয় না। তো সারা শব্দ না পেয়ে এই যে অপরিচিত মহিলা সে চলে যেতে থাকে, এবং ঠিক ওই সময়ে মিন্নাস ভাইয়ের আম্মার ফুবু বেড়ার ফাঁক দিয়ে কিছু দেখতে পায়। উনি তখন করে কি, মানে সে যে যখন দেখতেছিল লিসেনার্স, তখন যে ভৌতিক বা ভয়ানক কোনো কিছু এটা আসলে সে খেয়াল করে নাই। কিন্তু এর মাঝেই হঠাৎ করেই মিন্নাস ভাইয়ের ফুপুর যে আম্মা ছিল লিসেনার্স, যিনি আসলে ঘুমাচ্ছিল তখন, সে জবাব দিয়ে ওঠে, এবং সে তখন বলে, কন রে ইয়া, মানে কে রে এটা। সে যখন এভাবে ঘুমের ভিতরে বলে ওঠে, তখন ওই যে অপরিচিত মহিলা ছিল সে করে কি, সে আবার ঘুরে আসে। আর এটা কিন্তু মিন্নাস ভাইয়ের যে আম্মা ছিল লিসেনার্স, সে এটা তাদের যে বাড়ির যে বেড়া ছিল এই বেড়ার ফাঁক দিয়ে এটা খেয়াল করে। আর এই অপরিচিত মহিলাটা তখন বলে ওঠে, খালাম্মা, আমাকে আসলে আমার জামাই ঝগড়া করে ঘর থেকে বের করে দিছে, তাই যদি রাত্রে একটু থাকতে দিতেন ভালো হতো। আর এই যে কথাগুলো লিসেনার্স, এই কথা ভিতরের রুম থেকে মিন্নাস ভাইয়ের আম্মার ফুপুর বাবা এটা সে শুনতে পায়। আর এটা শোনার পরে সে আসলে বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক মানুষ ছিল না, এটা একটা জিন। আর ঠিক তখনই সে করে কি, সে রুম থেকে বের হয়, রুম থেকে বের হয়ে মেইন ফটক থেকে 40 থেকে 50 কদম দূরে সে দৌড়ে চলে যায়। মানে এই যে অপরিচিত যে মহিলা ছিল এটাকে সে তাড়া করতে থাকে, এবং এক পর্যায়ে 40 কি 50 কদম দূরে যাওয়ার পর তখন মিন্নাস ভাইয়ের আম্মার ফুফুর যে বাবা ছিল সে কিন্তু তখন এই যে অপরিচিত মহিলা ছিল লিসেনার্স, মহিলাকে আর দেখতে পায় না। মানে তার সামনেই এই মহিলাটা একদম উধাও হয়ে যায়। তো তারপর ঘরের ভিতরে থেকে
আব্বাজান আব্বাজান বলে চিল্লাচিল্লি শুরু হয়। মানে ওনার মেয়ে মানে মিনাজ ভাইয়ের যে আম্মুর ফুপু ছিল, এই ফুপুর মা মানে মিনাজ ভাইয়ের আম্মুর দাদু, সে তখন গোঙাচ্ছে। তো পরে সবাই বুঝতে পারলো যে এই যে জিন যে আসলে তাদের বাড়িতে আসছিল, এই জিনের কারণেই মিনাজ ভাইয়ের আম্মুর দাদু সে এমন আচরণ করতেছে। মিনাজ ভাইয়ের আম্মুর দাদা উনি কিন্তু কবিরাজ টাইপের মানুষ ছিলেন একজন। তো উনি তখন করে কি, এই যে জিনটা ছিল এই জিনটাকে সে হাজির করে এবং এক পর্যায়ে এই জিনটা হাজির হয়। সে তখন বলে, আমার ডাকের জবাব কেন দিলি? জবাব যদি না দিতি তাহলে তো আমি আসতাম না। জবাব দিছস, এই কারণে আমি আসছি। এইভাবে সে যখন বলতে থাকে লিসেনার্স, তখন মিনাজ ভাইয়ের আম্মুর দাদা সে অনেক দোয়া দরুদ এবং তদবির করতে থাকে এবং এক পর্যায়ে এই জিনটা ওই সময়ের জন্য মিনাজ ভাইয়ের আম্মুর দাদুকে ছেড়ে যেতে রাজি হয়। তো যাই হোক, মিনাজ ভাইয়ের আম্মার একটা জ্যাঠাতো ভাই ছিল, আর তার নাম ছিল কাউসার। আর এই যে মিনাজ ভাইয়ের আম্মার যে জ্যাঠাতো ভাই কাউসার, ওনাকে নাকি বেশ কয়েকবার এই যে জিনটা লিসেনার্স, এই জিনটা পানিতে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। পরে মিনাজ ভাইয়ের দাদু যিনি ছিল, উনি প্রত্যেকটা বারে মিনাজ ভাইয়ের এই মামাকে সে বাঁচাতো। আর এরপর থেকেই নাকি এই জিনটার নানুর পরিবারের উপরে ভীষণ ক্ষোভ ছিল। আর সে মাঝে মাঝেই মিনাজ ভাইয়ের মামাকে এসে ভয় দেখাতো। তো মিনাজ ভাইয়ের মামা ঘুম থেকে উঠে দেখতো যে তার আশেপাশে কিছুই নাই, এবং সে মাঝে মাঝে নাকি স্বপ্নে দেখতো সে সাগর পাড়ে আছে। আবার মাঝে মাঝে নাকি সে দেখতো সে রক্তের মাঝে সে ডুবে যাচ্ছে। আর এগুলো দেখে সে প্রচুর কান্না করত। আর একটা সময়ে তার ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে তার যে কান্না করা এটা সে আরো বাড়িয়ে দিত। একদিন হয় কি লিসেনার্স, মিনাজ ভাইয়ের এই মামা মানে কাউসার মামা উনি ঘুমাচ্ছিল, আর ঠিক তখনই এই জিনটা মিনাজ ভাইয়ের মামার স্বপ্নের ভিতরে আসে। আর স্বপ্নের ভিতরে আসার পর এই জিনটা মামাকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। আর ঠিক ওই সময় মিনাজ ভাইয়ের মামা সে কান্না করা শুরু করে, এবং ওই দিনের কান্না করার শব্দটা ছিল আরো ভয়ানক এবং বিকট শব্দে সে তখন কান্না করা শুরু করে। আর এই কান্না করার শব্দে মিনাজ ভাইয়ের আম্মু তার ঘুমও ভেঙে যায়। মিনাজ ভাইয়ের আম্মু ওই রাত্রে একটু বিরক্তি প্রকাশ করে, আর সে তখন বিরক্তি নিয়ে বলতে থাকে, একটু শান্তি মতো ঘুমাতেও দেয় না, কি যে কান্নাকাটি শুরু করছে, ঘুম আর মনে হয় আজকে হবে না। এইভাবে মিনাজ ভাইয়ের আম্মু মিনাজ ভাইয়ের মামা যখন অনেক শব্দ করে কান্না করতে থাকে, তখন বিরক্তি নিয়ে এই কথাগুলো লিসেনার্স বলতে থাকে। তখন মিনাজ ভাইয়ের আম্মু খেয়াল করে মশারির বাহিরে একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। আর এই অবয়বটা ছিল একদম কুচকুচে কালো, লোমশ আকৃতির শরীর ছিল, এবং এই অবয়বটা ছিল অনেক লম্বা। তো মিনাজ ভাইয়ের আম্মা সাথে সাথে কিন্তু তার নানাকে মানে মিনাজ ভাইয়ের নানাকে ডাক দেয়। তখন সাথে সাথে যখনই ডাক দেয়, সাথে সাথেই নাকি এই অবয়বটা তার চোখের সামনে থেকে একদম উধাও হয়ে যায়। লিসেনার্স, মিনাজ ভাইয়ের নানার কিন্তু কিছু অনুগত জিন ছিল। অনুগত জিনদের মাধ্যমে পরে মিনাজ ভাইয়ের মা যখন তার মানে মিনাজ ভাইয়ের নানাকে এই কথাগুলো খুলে বলে, তখন মিনাজ ভাইয়ের নানা তার অনুগত যে জিনগুলো ছিল এই জিনদের ডাক দেয়। আর ঠিক তখন মিনাজ ভাইয়ের নানা এটা জানতে পারে যে মূলত এই যে জিনটা যে আসলে মিনাজ ভাইয়ের স্বপ্নের ভিতরে আসে,
এই জিনটা ছিল মূলত একটা হিন্দু জিন। এরপর অনেক দোয়া দরুদ পড়ার পর আর অনেক ঝামেলা করার পর ওই সময়ের জন্য নাকি এই জিনটা তখন মিন্নাস ভাইকে ছেড়ে যেতে বাধ্য হয়। লিসেনার্স, মিন্নাস ভাইয়ের আম্মুর দাদা উনি কিন্তু একজন পীর সাহেবের ভাই ছিল, আর এই পীর সাহেবরা ছিল 5 ভাই। মিন্নাস ভাইয়ের আম্মার ওই যে যারা তো একজন ভাই ছিল তার নাম ছিল কাউসার। এই যে হিন্দু জিনটা পরবর্তীতে এই জিনটা কিন্তু মিন্নাস ভাইয়ের এই মামাকে খুবই নৃশংসভাবে হত্যা করে। এবং লিসেনার্স, হত্যা করার পর মিন্নাস ভাইয়ের মামার যে দেহ ছিল, এই দেহটা আসলে পরবর্তীতে যারা দেখে তখন তারা কেউই আসলে ঠিক থাকতে পারে নাই। তার অবস্থা ছিল লিসেনার্স খুবই খারাপ। তার দেহটা এমন ছিল মনে হচ্ছে তার দেহ থেকে কোনো কিছু মনে হচ্ছে একদম খুবলিয়ে তার শরীরের যে মাংস ছিল এগুলো ছিঁড়ে নিয়েছে, এবং তার দাঁতের মাড়ির কোনো কিছুই অক্ষত ছিল না। খুবই বাজেভাবে এই হিন্দু জিনটা মিন্নাস ভাইয়ের মামাকে হত্যা করে। আর এটা যখন সবাই জানতে পারে সারা বাড়ি জুড়ে শোকের একদম ছায়া পড়ে যায়। তো মিন্নাস ভাইয়ের মামাকে কাফনের কাপড় পরানো হয়, গোসল করানো হয়, এরপর জানাজা পড়িয়ে তাকে কবর দেওয়া হয়। পরিবারের লোকজন একজন সদস্য এভাবে মারা গেল, এটা আসলে কেউই তারা তখন মানতে পারে না। বেশ কয়েকটা দিন এভাবেই শোকের ভিতরে কেটে যায়। এরপর মিন্নাস ভাইয়ের আম্মার দাদার যে একজন ভাই ছিল, আর সে কিন্তু ছিল একজন ভালো পীর। তো এই যে পীর সাহেব যিনি ছিল, ওনার সহযোগিতায় ওই এলাকার একটা জিনের মাধ্যমে বেশ কিছু খবর নেওয়া হয়। আর এই জিনটা কিন্তু ছিল লিসেনার্স এই পীর সাহেবের একজন মুরিদ। এই জিনের নামটা ছিল সম্ভবত আব্দুল জলিল। তো পীর সাহেব পরে এই জিনের মাধ্যমে অন্যান্য যে গণ্যমান্য জিন ছিল এই জিনদের ডাক দিয়ে একটা সালিশের আয়োজন করে। তো উঠানের মাঝে অনেকগুলো চেয়ার রেখেছিল এই সব মানে যারা আসবে, জিনের যে গণ্যমান্য যারা আসবে তাদের বসার জন্য। বাড়ির যে মহিলা ছিল এদের সবাইকে তখন ভিতরে যাওয়ার জন্য বলা হয়। মিন্নাস ভাইয়ের আম্মা সহ যত মহিলা মানুষ ছিল তখন সবাই ঘরের ভিতরে চলে যায়। ওনারা বাহির থেকে অনেক আওয়াজ শুনতে পায়। আশেপাশে যত গাছপালা ছিল এই গাছগুলোর ডালগুলো মনে হচ্ছে একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছে এবং অনেক জোরে শব্দ হচ্ছে, এবং মনে হচ্ছে যে আশেপাশে অনেক জোরে ঝড় এবং ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু তারা এই শুধুমাত্র তাদের যে বাড়ির যে এরিয়াটুকু ছিল লিসেনার্স, এই এরিয়াটুকুর ভিতরেই এই যে ঝড়ো বাতাস, গাছপালার যে ডালের যে বাড়ি খাওয়ার শব্দ, এগুলো তারা শুনতে পায়। এই এরিয়ার বাইরে তারা কিন্তু আর কোনো ধরনের শব্দ বা আওয়াজ বা ডালপালা যে একটার সাথে বাড়ি খেলে যে শব্দ হয়, এই শব্দগুলো তারা তখন শুনতে পায় না। তো এরপর তখন সালিশ হয়, বিচার হয়। পরে জিনদের যে ওই যে গণ্যমান্য যারা ছিল তারা এই দোষী যে জিনটা ছিল হিন্দু জিন তাকে শাস্তি দিবে এটা তারা নিশ্চিত করে। আর শাস্তি হিসেবে কি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল নাকি আজীবন কারাদণ্ড হয়েছিল এটা আপাতত মিন্নাস ভাই আমাদের জানাতে পারেননি। তবে উনি যখন ওনার নানু বাড়ি যাবে আবার ইনশাল্লাহ, তখন উনি আবার এই যে জিনটার কি মৃত্যুদণ্ড হয়েছিল নাকি আজীবন কারাদণ্ড হয়েছিল এটা জানার পরে আমাদের মিন্নাস ভাই জানাবেন বলে জানিয়েছেন। আর এই যে মিন্নাস ভাই লিসেনার্স, ওনাদের নানুর বাড়িতে নাকি এখনো প্রচুর জিনদের সমাগম আছে। আর ওই পুরো এলাকাটা সবসময় নাকি খুবই থমথমে থাকে। আর মিন্নাস ভাই যখন এখনো তার নানু বাড়িতে যান, নানু বাড়িতে যাওয়ার পরেই নাকি তার গা একদম ছমছম করে ওঠে। মূলত ওই এলাকায় আগে থেকেই নাকি অনেক হিন্দু জিন ছিল এবং এখনো তারা আছে। একটা সময় নাকি এই এলাকায় অনেকটা
জুড়ে বেত বাগান ছিল, আর শ্মশান ঘাটের উপরে এখন মাদ্রাসা গড়ে উঠেছে। মিন্নাস ভাইয়ের আম্মা নাকি মাঝে মধ্যেই ওনার যে জ্যাঠাতো ভাই ছিল কাউসার, মানে মিন্নাস ভাইয়ের এই মামা, তার কথা মিন্নাস ভাইদের বলে। আর মিন্নাস ভাইয়ের এই মামা নাকি অনেক মেধাবী ছিল। তিনি যদি কোনো কিছু একবার শুনতো, এটা সাথে সাথে তার মুখস্থ হয়ে যেত। বিভিন্ন জায়গা থেকে ওয়াজ শুনে আসার পর নাকি মিন্নাস ভাইয়ের এই মামা হুবহু এই ওয়াজগুলো মিন্নাস ভাইয়ের যে আম্মা এবং বাকি যারা ছিল তার ভাই বোন তাদেরকে মুখস্থ করে ওয়াজ বলতো। আর তার কিন্তু আসলে তখন বয়স যে খুব বেশি ছিল এমন না, তখন আসলে সে একদম বালেগও হয়ে ওঠে নাই, 10 কি 11 বছর হবে তখন তার বয়স। আর ঠিক ওই সময় কিন্তু লিসেনার্স এই হিন্দু জিনটা তাকে খুবই নৃশংসভাবে হত্যা করে। আমরা লিসেনার্স এই মিন্নাস ভাইয়ের এই মামার জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, আমিন। আর কোনো মায়ের বুক যেন এইভাবে কোনো জিনের আক্রমণে কোনো কারণ ছাড়া আর খালি না হয়। লিসেনার্স, এটাই ছিল আসলে ঘটনাটা আপনাদের ঘটনা শোনার পর হয়তোবা ভয় লাগতে পারে বা ভালো লাগতে পারে, বা আপনারা বলতে পারেন ঘটনাটা অনেক সুন্দর ভালো, কিন্তু এটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা। আমরা এমন ঘটনা আসলে কখনোই চাই না যে কারো মৃত্যু হোক কোনো কারণ ছাড়া, এমন ঘটনা আমরা আপনাদের কাছে প্রচার করি। তবে যেটা হয়ে গিয়েছে সেখানে তো আর আমাদের কোনো কিছু করার নাই, আমরা এই ঘটনাগুলোই আপনাদের কাছে প্রচার করব। তবে আমরা কখনোই চাবো না এমন কোনো মৃত্যু, এমন কোনো অকারণে মৃত্যু হোক কারো। তো লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, কতটুকু ভয়ের শিহরণ এই ঘটনাটি আপনাদের দিতে পেরেছে। আর এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, বা আপনারা চাইলে এই ঘটনা নিয়ে যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে পোস্ট করে বা কমেন্ট করেও কিন্তু জানাতে পারেন। মফিজুল ইসলাম ফাহাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত ভয়ানক একটা ঘটনা আমাদের পাঠানোর জন্য। আর সেই সাথে ঘটনা যিনি মফিজুল ইসলাম ফাহাদ ভাইকে দিয়েছেন মিন্নাস উদ্দিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমাদের এই ঘটনাটি শুনবেন এবং ঘটনা শোনার পর আপনার কেমন লাগলো আমাদের ঘটনাটি অবশ্যই কমেন্ট করে বা আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন। তো লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 18 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায় চলে যাই। স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 18 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স, এখন আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটিও একদম গ্রামের একটা ঘটনা। আর আপনারা কিন্তু অনেকেই গ্রামের ঘটনা শুনতে পছন্দ করেন। আপনারা যখন লিসেনার্স আমাদের এই ঘটনাগুলো শুনবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। লিসেনার্স, এই যে ঘটনাটি আমি যেটা আপনাদের সামনে বলতে যাচ্ছি, এমন ঘটনা আপনারা হয়তোবা অনেক প্ল্যাটফর্মে বা অনেক জায়গায় শুনে থাকবেন। মাছ ধরা রিলেটেড একটা ঘটনা এবং বাচ্চা খাওয়ার একটা ঘটনা। অনেক সময় কিন্তু আমরা শুনতে পাই জিনের বাচ্চা খাওয়ার ঘটনা, এবং এটা কিন্তু একটা সত্য কথা। এবং
এই যে জিন, এদের ভিতরে বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন ভাগ আছে। এক শ্রেণীর জিন কিন্তু তারা ছোট ছোট যে বাচ্চা, তারা কিন্তু এগুলো খেয়ে থাকে। তো এমন একটা ঘটনা আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি লিসেনার্স এই ঘটনাটিও আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ঘটনাটি আমাদের যিনি দিয়েছেন তার নাম হলো মনির হাসান মেহেদি ভাই, আর উনি এই মুহূর্তে থাকেন ঢাকার বাড়িধারার কোনো এক এলাকায়। আর মেহেদি ভাইয়ের তার গ্রামের বাড়ি হলো নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার সুন্দরী ঘাট নামক গ্রামে। আর এই ঘটনাটি মূলত তার নানার বাড়ির কোনো এক প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আর তার যে নানা ছিল, এই নানা কিন্তু নিজে একজন প্রত্যক্ষদর্শী, এবং ঘটনাটি যখন ঘটে তার নানা সেখানে, মানে যার সাথে ঘটে ঠিক ওই সময় তার নানাও কিন্তু সেই জায়গায় উপস্থিত ছিল। ঘটনাটি মূলত ঘটে যায় আজ থেকে প্রায় 50 বছর আগে। এই কারণে সঠিক যে সাল, এটা কিন্তু মেহেদি ভাই সে আসলে বলতে পারে নাই। আর ঠিক ওই সময় মানে আজ থেকে 50 বছর আগে নাকি মেহেদি ভাইয়ের নানা সিলেট জেলার কোনো একটা গ্রামে বাস করতেন। আর তার বাড়ির পাশে একজন প্রতিবেশী ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। আর এখানে মেহেদি হাসান ভাই কিন্তু এই প্রতিবেশীর ছদ্মনাম ব্যবহার করেছেন কোনো এক সঙ্গত কারণে। তো যাই হোক লিসেনার্স, চলুন তাহলে মূল ঘটনায় আমরা চলে যাই। নানার তখন বয়স ছিল 20 কি 25 বছর। আর তার যে বাড়ির পাশে যে তার এক বন্ধু ছিল আব্দুল্লাহ, ওই সময়ে তার এই বন্ধুর বিয়ে ঠিক হয় পাশের গ্রামেরই কোনো এক মেয়ের সাথে। তো সব নিয়ম অনুযায়ী নানার সেই বন্ধুর বিয়ে হয়। আর একটা সময় প্রকৃতির নিয়মে কিন্তু তার মানে নানার বন্ধুর ঠিক 1 বছরের মাথায় তার ঘর আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়। একদিন দিনের বেলা নানা এবং তার বন্ধু তারা পরিকল্পনা করে যে আজকে রাত্রে তারা মাছ ধরতে যাবে। আর ওই সময়টা ছিল বর্ষাকাল। আর নানা এবং তার যে বন্ধু নতুন যে মাছ ধরতে যাবে এটা কিন্তু তেমন না, তারা কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন সময় রাতের বেলা মাছ ধরতে যেত। আর ওই সময়টা ছিল বর্ষাকাল। এই কারণে নানা এবং তার বন্ধু তারা এটা পরিকল্পনা করে যে আজকে রাত্রে তারা মাছ ধরতে যাবে। তো যথারীতি তারা ঠিক রাতের বেলা বেরিয়ে পড়ে। আর লিসেনার্স, নানার বন্ধু আব্দুল্লাহ যে ছিল, তার যে ছেলে ছিল, এই ছেলের বয়স তখন কিন্তু ছিল 1.5 মাস। তো আব্দুল্লাহ মানে নানার বন্ধু তার স্ত্রীকে এটা বলে যান যাওয়ার আগে সে যেন তার ঘরের দরজা ভালোভাবে লক করে ঘুমিয়ে পড়ে। এখানে লিসেনার্স একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো তারা আসলে যেখানে মাছ ধরতে যাবে, মানে যে বিলে যাবে, এটা কিন্তু তাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, মানে হেঁটে যেতে সেখানে 2 মিনিট লাগে। তো আব্দুল্লাহ মানে নানার বন্ধু তার স্ত্রীকে দরজা ভালো করে লক করে ঘুমানোর কথা বলে। এরপর তারা নৌকা, ট্যাটা, কুনি, জাল, রামদা, মানে মাছ ধরতে আসলে যা যা প্রয়োজন এই সব কিছু নিয়েই তারা তখন বের হয়ে পড়ে। তারা কিন্তু যেখানে আসলে মাছ ধরতে যাচ্ছে এখানে তারা অনেক আগেও বেশ কয়েকবার তারা এখানে যায়, এবং কোনো ভৌতিক যে সমস্যা বা কোনো ধরনের ঝামেলা এটা কিন্তু তারা কোনো সময় ফেস করে নাই। তো তারা আসলে ওই দিন রাতে যখন যায়, আগে যেমন মাছ এখানে তারা পেয়েছিল, ওই দিন রাত্রে তারা খুব বেশি একটা মাছ পাচ্ছিল না। আর নানার বন্ধু এই যে আব্দুল্লাহ, উনি আসলে সেদিন বলতে থাকে তার শরীরটা নাকি মানে ভালো লাগতেছে না, কেমন যেন তার লাগতেছে, এবং সে মনে হচ্ছে একটা ঘোরের ভিতরে আছে। একটা সময় নানার বন্ধু আব্দুল্লাহ সে নানাকে বলে, আজকে মনে হচ্ছে কেমন যেন আমার বুকের ভেতরটা হা হা করছে, মনে হচ্ছে আমার স্ত্রী এবং সন্তান ওরা কোনো বিপদে পড়তে পারে।
তো নানার বন্ধু যখন আসলে এই কথাগুলো বলতে থাকে, তখন নানা এটা বুঝতে পারে যে তার বন্ধুর আজকে আসলে যে মাছ ধরার যে মনোযোগ, বা সে আসলে আজকে মাছ ধরতে চাচ্ছে না। তো তারা সিদ্ধান্ত নেয় তারা ফিরে যাবে, আজকে আর মাছ ধরবে না। তো যেভাবে সেই কাজ, তারা ফিরে আসতে থাকে। আর লিসেনার্স, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এই যে আব্দুল্লাহ, তার যে বাড়ি ছিল এটা কিন্তু ছিল একদম রাস্তার পাশেই, আর বিছানার সাথেই ছিল দুইটা বড় জানালা, এবং ঠিক অপর পাশে ছিল আরেকটা জানালা। তো তারা যথাযথভাবে নৌকা, যে এই যে বিল ছিল, এই বিলের পাশে তারা নৌকাটা বেঁধে রাখে, এবং এরপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো ঠিক 20-30 সেকেন্ড হাঁটার পর আব্দুল্লাহ উনি বাড়ির খুব কাছাকাছি যখন আসে, তখন নানাকে জিজ্ঞেস করে, বন্ধু তুই কি কিছু দেখছিস? তো তখন নানা সে বলে, আমি কি দেখব? তখন নানার বন্ধু আব্দুল্লাহ বলে, আমার বাড়ির দিকে দেখ, ওইটা কি? তো তখন নানা যখনই তাকায়, তখন নানার হাত পা একদম শিউরে ওঠে। আর নানা তখন দেখতে পায় প্রায় 9 কি 10 ফুট লম্বা দুইটা অবয়ব দাঁড়িয়ে আছে নানার যে বাড়ি ছিল এই বাড়ির উঠানের একদম মাঝখানে। তো এখান থেকে একটি অবয়ব নানার যে বন্ধু আব্দুল্লাহ, তার বিছানার সাথে যে জানালা ছিল লিসেনার, সেই জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আর আরেকটি অবয়ব একদম ঠুস করে হঠাৎ করেই নানার বন্ধুর যে ঘর ছিল এই ঘরের ভিতরে ঢুকে পড়ে। মানে 9 থেকে 10 ফুট লম্বা একটা অবয়ব লিসেনার জানালা দিয়ে কিভাবে হঠাৎ করেই ঢুকে যায়, এটা তখন আসলে তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। তো এটা দেখার পরে তারা দুজনেই দৌড়ে নানার বন্ধুর বাড়ির দিকে আসতে থাকে। নানার বন্ধু আব্দুল্লাহ সে হয়তো কোনো কিছু একটা বুঝতে পারে যে এরা, মানে এই দুটো অবয়ব স্বাভাবিক তো কোনো কিছু নাই, এবং তারা কোনো ক্ষতি করার জন্য তারা আজকে তার বাসায় আসছে। তো নানার বন্ধু মানে যে আব্দুল্লাহ উনি কিন্তু নানাকে একদম চুপ থাকার কথা বলে যে তুই কোনো কথা বলবি না আমি না বলা পর্যন্ত। আর অপর পাশে যে জানালাটি ছিল ওইখানে গিয়ে নানাকে নানার বন্ধু দাঁড়াতে বলে। তো নানার বন্ধুর কথা মতো নানা অপর পাশে যে জানালাটি ছিল সেখানে গিয়ে দাঁড়ায়। আর তখন এই যে নানার যে বন্ধু ছিল আব্দুল্লাহ লিসেনার্স, উনি করে কি, ওই যে আর একটা অবয়ব ছিল যেটা জানালার পাশেই দাঁড়িয়ে ছিল, ওই দিকে আব্দুল্লাহ উনি যাওয়া শুরু করে। আর ওনার উপস্থিতি টের পাওয়ার পরে এই অবয়বটা ঠিক ওই সময় নানার বন্ধুর সামনে একদম উধাও হয়ে যায়। লিসেনার, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু কথা বলি, সেটা হলো অবয়ব কিন্তু ছিল দুইটা। এর ভিতরে একটা অবয়ব জানালা ভেদ করেই এই যে আব্দুল্লাহ ওনার রুমে চলে যায়, আর আরেকটা অবয়ব কিন্তু যেখান দিয়ে মানে যে জানালা দিয়ে অবয়বটা ভেদ করে চলে যায় ঠিক এই জানালার পাশেই সে দাঁড়িয়েছিল। আর নানার বন্ধু যখন এই অবয়বটার দিকে আসতে থাকে, তার উপস্থিতি টের পাওয়ার পরেই এই অবয়বটা তার সামনেই উধাও হয়ে যায়। সে আসলে তখন মানে ভিতরে যে অবয়বটা ছিল সেটা কিন্তু বুঝতে পারে নাই যে আরেকটা যে অবয়ব ছিল এটা এখান থেকে চলে যায়। তো মানে এই যে নানা অপর পাশে জানালা দিয়ে এগুলো দেখতে থাকে, আর ভিতরে যে অবয়বটা যায় লিসেনার্স, নানার বন্ধু আব্দুল্লাহ উনি তখন খেয়াল করে তার স্ত্রীর পাশে শুয়ে থাকা যে মানে তার যে ছেলে ছিল, এই ছেলেকে অবয়বটা কোলে নিল, এবং তার স্ত্রী কিন্তু এগুলোর কোনো কিছু টের পায় না, মানে তার আসলে তখন কোনো হুঁশ ছিল না। বাচ্চাটিকে কোলে নেওয়ার পর
তখন এই অবয়বটা করে কি জানালা দিয়ে এই বাচ্চাটা সে বের করে দেয়। এবং ঠিক ওই সময়ে নানার বন্ধু আব্দুল্লাহ সে তখন এই বাচ্চাটা নেয় এবং সে তখন আরেকটা বিষয় খেয়াল করে, যখন সে এই অবয়বটা বাচ্চাকে দিয়ে দেয়, আসলে লিসেনার সে কিন্তু তখন এটা ভাবে, মানে এই রুমের ভিতরে যে অবয়বটা ছিল সে এটা ভাবে সে বাইরে যে তার যে সঙ্গী ছিল, মানে আরেকটা যে অবয়ব ছিল, এই অবয়বের হাতে সে বাচ্চাটা তুলে দিয়েছে। কিন্তু এটা কিন্তু তার একটা ভুল ছিল, আসলে সেখানে কিন্তু নানার বন্ধু আব্দুল্লাহ দাঁড়িয়েছিল। তো ঠিক ওই সময়ে নানার বন্ধু আব্দুল্লাহ সে খেয়াল করে ভিতরে যে অবয়বটা ছিল এটা আস্তে আস্তে একদম ছোট হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে নানার বন্ধুর যে বাচ্চা ছিল ঠিক তেমনই আকৃতি ধারণ করে এবং তার চেহারাটাও নানার বন্ধুর যে বাচ্চা ছিল ঠিক একই চেহারা নিয়ে সে তার স্ত্রীর পাশে শুয়ে পড়ে। আর এই ঘটনাগুলো কিন্তু নানা এবং তার বন্ধু তারা দুজনেই তাদের চোখের সামনে দেখতে পারে। তো এটা দেখার পরে তো আসলে তারা একদম হতভম্ব হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। একটা অবয়ব যার উচ্চতা ছিল 9 থেকে 10 ফুট লম্বা, এটা কিভাবে ছোট্ট একটা বাচ্চার আকৃতি ধারণ করতে পারে, আর কিভাবে বা এই অবয়বটা জানালা ভেদ করে ভিতরে যেতে পারে। তো যাই হোক, তারা আসলে এটা বুঝতে পারে তাদের চোখের সামনে যা কিছু হচ্ছে এটা আসলে স্বাভাবিক কোনো কিছু না। এরপর নানার বন্ধু মানে আব্দুল্লাহ উনি তার বাচ্চাটাকে নানার কাছে নিয়ে আসে এবং তাকে তখন মানে নানাকে সে বলে, এটা মানে এই বাচ্চাকে দিয়ে বলার পরে আব্দুল্লাহ উনি নানাকে বলে, দ্রুত তোদের বাড়িতে নিয়ে যা, আমি এখনই পাশের গ্রামে যাচ্ছি, আমার পরিচিত একজন কবিরাজ, ভালো একজন কবিরাজ আছে, আমি তাকে সাথে নিয়ে আসব। তো এই কথা বলার পরে নানা ওনার বাড়িতে চলে আসে এবং তার বন্ধু আব্দুল্লাহ খুব দ্রুত এই কবিরাজের বাড়ি যায় এবং নানা যখন এই বাচ্চাকে মানে আব্দুল্লাহর যে বাচ্চা ছিল এই বাচ্চাকে নিয়ে আসার পর সব ঘটনায় তার মাকে খুলে বলে। পরদিন সকালবেলা নানা আর এবং তার বাড়ির সবাই দেখতে পায় এবং শুনতে পায় এই যে তার বন্ধু স্ত্রী মানে আব্দুল্লাহ স্ত্রী উনি অনেক কান্নাকাটি শুরু করে, কারণ তার বাচ্চা নাকি রাত থেকেই ভীষণ কান্না করা শুরু করে দেয় আর সে কোনোভাবে তার বুকের দুধ খেতে চায় না। আর তার যে স্বামী মানে আব্দুল্লাহ সেও নাকি রাতে আর বাড়ি ফেরে নাই। যদিও নানা সহ তার পরিবারের সবাই কিন্তু এই ঘটনাগুলো আগে থেকে জানতো, তারা জানার পরেও একদম না জানার ভান করে থাকে। তো তখন তারা সবাই দেখতে পায় এই যে বাচ্চারূপী অবয়বটা এটা নাকি প্রচুর কান্না করতেছে, আর এমন কান্না তারা আগে কখনোই শোনে নাই। আর আব্দুল্লাহ স্ত্রীর কথা অনুযায়ী মাঝরাত থেকে নাকি এই বাচ্চাটা এমন ভাবে কান্না করা শুরু করে। তো তারা তখন বিষয়টি এটা আগে থেকে জানে, এই কারণে তারা ওই বাচ্চাকে আসলে কোলে নিতে যায় না। তো এমন সময় নানা সহ উপস্থিত সবাই দেখতে পায় মানে তার বন্ধু আব্দুল্লাহ সাথে করে একজন কবিরাজ নিয়ে আসে। আর এই কবিরাজ উনি যখনই নানার বন্ধুর বাড়িতে আসে এবং বাচ্চাটাকে যখনই দেখে তখন নাকি উনি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর তখন সে বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই এখন এই গ্রামেও চলে আসছিস, তোকে আজকে আমি দেখে নেব। কিন্তু এই যে কবিরাজ যে আসলে এই কথাগুলো বলতেছিল আর এইভাবে তাকিয়েছিল, এই কথাগুলো কিন্তু আব্দুল্লাহ স্ত্রী সহ তার পরিবারের কেউই আব্দুল্লাহ বাদে সে আসলে বুঝতে পারে না, মানে তারা আসলে বুঝতে পারে না কোনো কথাই। আর এগুলো আসলে ওনাদের না বোঝারই কথা, কারণ ওনারা তো বিশেষ করে এই যে আব্দুল্লাহ স্ত্রী উনি তো আসলে কোনো কিছুই জানতো না। তো যাই হোক, কবিরাজ তখন এই বাচ্চাটিকে কোলে নেয় আর নেওয়ার পরে সে বলে, ওর কান্না কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে, তুমি মা কোনো চিন্তা করো না, তুমি একটা কাজ করো, একটা বড় পাতিলে পানি গরম করো, সেই পানি আমার কাছে নিয়ে আসো,
এরপর আমি আমার কাজ শুরু করব। তো এরপর এই কবিরাজ আব্দুল্লাহকে বলে, মানে আব্দুল্লাহকে কিছু বড়ি পাতা নিয়ে আসতে বলে। তো কিছুক্ষণ পর পানি গরম হয়ে একদম টকবক করা শুরু করে। আর এদিকে আব্দুল্লাহ উনি কিন্তু বড়ি পাতা নিয়ে আসে। তো তখন উপস্থিত সবাই দেখতে পায় কবিরাজ এই যে বাচ্চারূপী যে অবয়বটা ছিল এটাকে একদম উল্টো করে ধরে। মানে লিসেনার্স, এই বাচ্চার পা উনি ওনার হাত দিয়ে ধরে, পা দুটো ছিল উপরের দিকে আর এই বাচ্চার মাথা ছিল একদম নিচের দিকে। তো এটা দেখে তো আব্দুল্লাহ স্ত্রী সহ তার বাকি যে আত্মীয় স্বজন ছিল তারা অনেক কান্নাকাটি শুরু করে আব্দুল্লাহ বাদে। তো তারা আসলে তখন কবিরাজকে বলা শুরু করে, এটা আপনি কি করতেছেন, এভাবে তো বাচ্চা মারা যাবে। আর উপস্থিত সবাই কিন্তু এটা বুঝতে পারে না যে কবিরাজ এই গরম পানির ভিতরে এই বাচ্চাটাকে সে ফেলে দিবে। তো যাই হোক, কবিরাজ কিন্তু তার যে রিচুয়াল এগুলো করতে থাকে। একটা সময় কবিরাজ আব্দুল্লাহর যে স্ত্রী ছিল তাকে বলে, তোর বাচ্চা নামা এটা একটা বাচ্চা খেকো দুষ্ট জিন, এইটা তোর বাচ্চা না, তোর বাচ্চা খুব দ্রুতই তোর কাছে আসবে। তো এই কথা বলে কবিরাজ সেই গরম পানিতে বড়ি পাতা দিয়ে এবং কিছু একটা পরে ফু দিয়েই এই যে বাচ্চারূপী যে জিনটা ছিল এটাকে সেই পানিতে ফেলে দেয়। আর উপস্থিত সবাই নানা সহ দেখতে পায় মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন লাফায়, ঠিক সেভাবেই পানির মধ্যে বাচ্চারূপী অবয়বটা লাফানো শুরু করে। এবং একটা পর্যায়ে কিন্তু এটা দেখার পরেই আব্দুল্লাহর যে স্ত্রী ছিল সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে একটা চিৎকার দিয়ে। আর উপস্থিত সবাই তখন দেখতে পায় এই বাচ্চাটি লাফাতে লাফাতে একটা সময় দুটো মরা কাক হয়ে ভেসে ওঠে পানির ভিতর থেকে, এবং তাদের আর কোনো আসলে সারা শব্দ এটা থাকে না। মানে এটা বোঝা যায় যে এই কাক দুটো মারা যাওয়া কাক। তবে এই কাক কিভাবে হলো, মানে একটা বাচ্চা থেকে দুটো কাক কিভাবে হলো, এই কথাগুলো কিন্তু উপস্থিত সবাই বুঝতে পারে না। এবং তারা তখন কৌতূহল নিয়ে এই কবিরাজকে জিজ্ঞাসা করে আসলে ঘটনা কি, কিভাবে এই ঘটনাগুলো ঘটলো। তো তখন এই কবিরাজ বলে, আসলে তোমরা যাকে বাচ্চা রূপে দেখেছিলে সে কোনো মানুষের বাচ্চাই না, ও হচ্ছে একটা বাচ্চা খেকো জিন। এরা সঙ্গী হিসেবে দুজন করে থাকে এবং মানুষের বাচ্চাকে নিয়ে ওদের মধ্যে একজন বাচ্চা রূপ ধারণ করে। আর একদিন থাকার পর অপর সঙ্গী এসে পরের দিন রাতে ওর সঙ্গীকে নিয়ে যায়, তারপর দুজন মিলে এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। আর কবিরাজ এরপর আরো কিছু অবাক করার তথ্য দেয়, সেটা হলো এই যে দুটো অবয়ব ছিল এই অবয়ব দুটোকে নাকি কবিরাজ এর আগেও একবার ধরেছিল। আর তখন তিনি আসলে অবয়ব দুটাকে মাফ করে দেয় এই শর্তে যে তারা আর কখনোই কোনো বাচ্চাকে তারা তাদের সাথে নিয়ে যাবে না, আর কোনো মায়ের কোল তারা আর কখনোই খালি করবে না। তো কবিরাজ যখন আবার এই যে দুটো অবয়ব তাদেরকে দেখতে পায় তখন আসলে তার প্রচন্ড রাগ হয় এবং সে ওই দিন কিন্তু এই অবয়ব দুটাকে মেরে ফেলে। আর তখন সে আর একটা কথা বলে, সেটা হলো দুটো কাকের কথা যখন উপস্থিত সবাই তাকে প্রশ্ন করে যে এই বাচ্চা থেকে দুটো কাক কিভাবে হলো, সে তখন বলে একটি হচ্ছে কাকরূপী বাচ্চাটির অবয়বের যে জিন ছিল সেটা, আর আরেকটা তার যে সঙ্গী ছিল সেই সঙ্গীর আরেকটা রূপ হলো এই আরেকটা কাক। তো এই যে কবিরাজের সাথে যে জিন ছিল লিসেনার্স, এই জিনগুলো নাকি এই যে আরেকটা অবয়ব ছিল সেটাকে ধরে আনে এবং ধরে আনার পর এই গরম পানির ভিতরে চুবিয়ে দেয়, আর ওরা দুজনেই এখানে একসাথে মারা যায়। তো এরপর কবিরাজ তার কথা বলা শেষ করে এবং সে সবার থেকে বিদায় নেয়। কবিরাজ যাওয়ার সময় এই যে মরা দুটা কাক ছিল এই কাক দুটো কিন্তু সে তার সাথে নিয়ে যায় এবং যাওয়ার সময় বলে এই মরা কাক দুটো আমি জায়গার মধ্যে পুঁতে দিব, কোনো ধরনের সমস্যা আর হবে না। তো এই বলে কবিরাজ চলে যান।
তারপর নানা সহ তার বাড়ির সবাই মিলে আবদুল্লাহ স্ত্রীর জ্ঞান ফিরিয়ে আনে এবং জ্ঞান ফিরিয়ে আসার পর আবদুল্লাহর যে বাচ্চা ছিল লিসেনার্স, এই বাচ্চা সহ আবদুল্লাহ স্ত্রীকে তারা বাচ্চা ফিরিয়ে দেয় এবং এরপর সমস্ত ঘটনা তাদের সবাইকে খুলে বলে। তো লিসেনার্স, পরবর্তীতে কিন্তু আর কোনো ধরনের সমস্যা হয় নাই বাচ্চার সাথে এবং আবদুল্লাহ স্ত্রীর সাথেও আর কোনো ধরনের সমস্যা হয় নাই। তো আসলে এটাই ছিল ঘটনা। লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আমি আশা করি এই ঘটনাটিও আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। আপনারা একবার কল্পনা করুন যে আপনার চোখের সামনে রাতের বেলা জানালা দিয়ে 9 থেকে 10 ফুট উচ্চতার একটা অবয়ব ঢুকে গেল, আর আপনার চোখের সামনে সেটা হচ্ছে। আপনি এটা বুঝতে পারছেন যে এটা কোনো মানুষ না, এটা একটা অশরীরী, কিন্তু আপনি তখন তাকে কোনো কিছু করতে পারছেন না। আর আপনি এটাও দেখতে পেলেন আপনার চোখের সামনে আপনার বাচ্চাকে এই অবয়বটা করে নিল এবং ঠিক এরপর পরেই এই অবয়বটা আপনার বাচ্চার রূপ নিয়ে আপনার স্ত্রীর পাশে শুয়ে পড়ল। তখন আপনার কেমন লাগবে? আসলে ঘটনাগুলো যার সাথে ঘটে সে আসলে অনুভব করতে পারে, সে আসলে বুঝতে পারে ওই সময়ের পরিবেশটা কেমন ছিল। মনির হোসেন মেহেদী ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের এত সুন্দর, আসলে সুন্দর বললে ভুল হবে, এত ভয়ানক একটা ঘটনা আমাদের পাঠানোর জন্য। আমরা আশা করি আপনি পরবর্তীতে আরও ঘটনা সংগ্রহ করে বা আপনার সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে এই ঘটনাগুলো আমাদের পাঠাবেন, আর আমরা ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে এই ঘটনাগুলো প্রচার করব। লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা চাইলে সেই সাথে আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে বা কমেন্ট করে চাইলে জানাতে পারেন। আর আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 18 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায় চলে যাই। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স, ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 18 নম্বর এপিসোডের আরও একটা ঘটনায়। লিসেনার্স, এখন আমি যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব এই ঘটনাটি আমাদের দিয়েছেন একজন প্রবাসী ভাই, আর এই প্রথমবারের মতো কোনো প্রবাসী ভাইয়ের দেওয়া ঘটনা আমরা আমাদের চ্যানেলে উপস্থাপন করতে যাচ্ছি। আর যিনি এই ঘটনাটি আমাদের দিয়েছেন তার নাম হলো সাজ্জাদ। আর এই সাজ্জাদ ভাই, ওনার জন্ম বাংলাদেশে, কিন্তু খুব ছোটবেলা থেকেই উনি থাকেন হচ্ছে ইতালিতে ওনার পরিবারের সাথে। আর ওনার শৈশব সহ ওনার বেশিরভাগের সময় এখন পর্যন্ত উনি ইতালিতে আছেন এবং উনি আসলে খুব বেশি বাংলা ভাষা বলা বা বাংলা টাইপ করা এটাতে খুব বেশি দক্ষ না। আর এই কারণে উনি যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন এই ঘটনাটি উনি কিন্তু একদম ইংরেজিতে লিখে আমাদের দিয়েছেন। আর যখন আমি এখন এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এটা আমি অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো উনি যেহেতু বাংলাতে দিতে পারে নাই, এই জন্য আমাদের কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন। তো এই সাজ্জাদ ভাই, সে যে ভৌতিক যে ঘটনা এটা সে অনেক বেশি ভালোবাসে। আর উনি যে ইতালিতে আছেন সেখানে নাকি অনেক প্যারানরমাল জায়গা, অনেক ভুতুড়ে যে পরিবেশ, ভুতুড়ে জায়গা এগুলো আছে। তো পরবর্তীতে উনি আস্তে আস্তে আমাদের এটা দিবেন, এটা সে জানিয়েছেন। ইতালিতে সে আসলে যে জায়গায় এখন আছেন সেখানে নাকি অনেক নিষিদ্ধ এবং সাধারণ জনগণের প্রবেশ নিষেধ, এমন অনেক জায়গা তার জানা আছে।
আর আজকে এমনই একটা জায়গা, এমনই একটা ঘটনা সে আমাদের দিয়েছেন। আর এই জায়গা বা এই ঘটনাগুলোই আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন লিসেনার্স, শুরু করি আজকের ঘটনা। আমরা কিন্তু সবাই জানি যে ইতালির যে ভেনিস শহর, এটা কিন্তু খুবই সুন্দর এবং রোমান্টিক একটা শহর। কিন্তু এই যে ভেনিস শহর যেটা, এখানেও এখন পর্যন্ত অনেক নিষিদ্ধ এবং ভৌতিক জায়গা আছে, যেখানে আসলে সেই 1700 সাল থেকে এখন পর্যন্ত সাধারণ যে মানুষ, তাদের কিন্তু প্রবেশ একদম পুরোপুরিভাবে নিষিদ্ধ। কারণ এই যে জায়গা, এই যে পরিবেশ বা জায়গাগুলো, এখানে যারা যায় তারা আসলে স্বাভাবিকভাবে আর সেখান থেকে ফিরে আসতে পারে না। আর ভেনিস কিন্তু ইতালির একটা শহর। এই ভেনিস শহরটা কিন্তু, ভেনিস যে সাগর আছে, এই সাগরের তীরে অবস্থিত। 1700 সালের দিকে এখানে প্রায় 30,000 আদিবাসীকে একজন মানুষ মেরে ফেলে। আর এই যে মানুষটা যে আসলে এই 30,000 মানুষকে মেরে ফেলে, সে কিন্তু একটা ভাইরাস উদ্ভাবনের মাধ্যমেই এই 30,000 মানুষকে মেরে ফেলে। আর এই মানুষটা ছিল আসলে মূলত একজন ডাক্তার। আর তিনি যে আসলে 30,000 মানুষকে মেরে ফেলে, এই কারণে 1700 সাল থেকে সে তার নিজের শহরে, নিজের দেশে নিষিদ্ধ হয়। কোন একটা কারণে সে এই মানুষগুলোকে, মানে এত মানুষকে সে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। একটা সময় নাকি কোনো একটা ভুলের কারণে এই যে ভেনিস শহর, এখানকার সরকার প্রধান তাকে খুব বাজেভাবে অপমান করে। আর যে কারণে সে তাদের উপরে একদম বিরক্ত হয়ে, রাগান্বিত হয়ে সে এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার মনোভাব প্রকাশ করে। আর যে কারণে সে একটা ভাইরাস আবিষ্কার করে, এবং এই ভাইরাসের কারণেই সে ভেনিস শহরের প্রায় 30,000 মানুষ মারা যায়। এই যে ডাক্তার, উনি কিন্তু ছিল একজন খুবই ভালো মানুষ এবং খুবই সৎ এবং খুবই ভদ্র একজন মানুষ ছিল ওনার পেশাগত জীবনে। কিন্তু যখন সে তার নিজের দেশের সরকার দ্বারা, নিজের দেশের জনগণ দ্বারা অপমানিত হয়, তখন সে করে কি, একটা ডেমন, মানে লিসেনার্স যেটা বাংলাতে বলা হয় শয়তান, এই শয়তানের কাছে সে প্রার্থনা করে তার দেশের মানুষের এই ক্ষতি করার জন্য। এবং এই কারণে সে শয়তানের সাথে বিভিন্নভাবে চুক্তিবদ্ধ হয়, এবং চুক্তিবদ্ধ হওয়ার পর সে এই ভাইরাসটা আবিষ্কার করে। আর এই ভাইরাসের মাধ্যমে সে তার শহরের প্রায় 30,000 মানুষকে মেরে ফেলে। একটা সময় গিয়ে এই ভেনিস শহরের যারা ছিল বাসিন্দারা, তারা এটা জানতে পারে এই ডাক্তার, উনি আসলে কালো জাদুর আশ্রয় নিয়ে এই শহরের অনেক মানুষকে সে হত্যা করা শুরু করে। আর এই কারণে তাকে কিন্তু ভেনিস থেকে তো ছেড়ে দিতে বাধ্য করাই হয়, সেই সাথে সে কিন্তু এই ইতালি থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। তো বহু বছর পর আসলে তার কোনো খোঁজ ছিল না। তো একটা সময় অনেকেই এটা ধারণা করে সে আবার ইতালিতে ফিরে আসে। সে যেহেতু আসলে একজন ভালো ডাক্তার ছিল, এই কারণে বেশ কিছু লোকজন তাকে, তার সম্পর্কে ভালো কথা বলা বা তাকে নিয়ে পজিটিভ কোনো মন্তব্য করা, এটাও আসলে তারা করে। কিভাবে আসলে সে এই ভাইরাস মানুষের ভিতরে ছড়িয়ে দেয়, এটা নিয়েও আসলে তখন ওই সময় মানুষজনের ভিতরে বিভিন্ন কৌতূহল তৈরি হয়। আর একটা সময় নাকি এটা জানা যায় এই ভাইরাস নাকি এই ডাক্তার প্রথমে একজন মানুষের শরীরে প্রবেশ করায়, এবং এরপর এই মানুষের শরীর থেকে নাকি রক্ত মাংস সহ বিভিন্নভাবে, ওই মানুষের নিঃশ্বাস থেকে শুরু করে বিভিন্নভাবে নাকি এই যে ভাইরাস, এটা পুরো শহরের বিভিন্ন মানুষের ভিতরে ছড়িয়ে পড়তে থাকে, এবং তাদের নাক মুখ থেকে নাকি একটা সময় রক্ত পড়া শুরু করে। এবং এই ভাইরাসে যখন কেউ আক্রান্ত হওয়ার পর 15 দিনের মধ্যে সমস্ত মানুষ নাকি মারা যাওয়া শুরু করে। তো
তো যাই হোক, এরপর যখন এই যে ডাক্তার উনি আবার যখন ইতালিতে ফিরে আসে, এই ভেনিস শহরে যখন ফিরে আসে, তখন নাকি এই শহরে যারা থাকতো তারা তাকে চিনতে পারে, এবং চিনতে পারার পর তাকে আর তারা বাঁচতে দেয় না। এক পর্যায়ে এই ডাক্তারকে তারা মেরে ফেলে সবাই মিলে, এবং এই ডাক্তারকে মেরে ফেলার পর তারা এই ভেনিস শহরেরই একটা দ্বীপে তার লাশটা ফেলে আসে, এবং ওই সময়ের পর থেকেই ওই দ্বীপে এই যে ভেনিস শহরে যারা থাকতো তারা নাকি ওই দ্বীপ থেকে বিভিন্ন ধরনের সব শব্দ, অদ্ভুত সব আওয়াজ, এগুলো তারা শুনতে পেত, এবং রাত হলে তারা দেখতো যে এই দ্বীপে নাকি অদ্ভুতভাবে বিভিন্ন আলো উপরে উঠছে আবার নিচে নামে, মনে হচ্ছে কোনো কিছু দ্রুত চলে যাচ্ছে, কোনো আলো আবার দ্রুত ফিরে আসছে। তো এইভাবে তারা ভুতুরে সব বিষয় এই দ্বীপে দেখতে থাকে। তো এখন পর্যন্ত কিন্তু সেই দ্বীপে নাকি এই যে ডাক্তারের, অনেকে বলে থাকেন এই ডাক্তারের সেই অতৃপ্ত যে আত্মা, এটা নাকি এখন ওই দ্বীপে ঘুরে বেড়ায়। তো লিসেনার্স, মূলত এটাই ছিল আসলে ঘটনা, এবং যদিও ঘটনাটা অনেক ছোট একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমরা এই কারণে প্রচার করলাম, এটা আসলে আমাদের ইউটিউব চ্যানেলে, ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো কোনো প্রবাসী ভাই আমাদের ঘটনা দিয়েছেন। তো এই কারণে আসলে প্রচার করা। ঘটনাটি আপনারা চাইলে এই বিষয়ে কিন্তু গুগল বা ইউটিউবে সার্চ করে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন। আর আমি আশা করি লিসেনার্স, ঘটনাটিও আপনাদের বেশ ভালো লেগেছে, যদিও অনেক ছোট্ট একটা ঘটনা। এই ঘটনা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, মানে এই ভিডিওর কমেন্ট বক্সে, বা আপনারা চাইলে কিন্তু আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়েও পোস্ট করে বা কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ সেখানে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আর আমি আপনাকে অনুরোধ করব, আপনার আশেপাশে জানা কোনো ভৌতিক জায়গা এগুলো যদি থাকে তাহলে তো অবশ্যই আমাদের দিবেন। সেই সাথে কোনো ভৌতিক যদি কোনো ঘটনা থাকে তাহলে সেই ঘটনাগুলো আপনি আমাদের পাঠাবেন, আর এই ঘটনাগুলো অবশ্যই আমরা আমাদের চ্যানেলে প্রচার করব। অনেকে আছেন, বেশ কিছু লিসেনার্স আমাদের চ্যানেলে আছেন যারা আসলে প্রবাস থেকে আমাদের শোনেন, এবং আপনাদের সবাইকে আসলে বিশেষভাবে ধন্যবাদ। আপনারা আসলে আমাদের দেশের প্রধান চালিকা শক্তি, কারণ আপনাদের রেমিটেন্স ছাড়া আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে একদম ভেঙে পড়বে, এবং এটার প্রমাণ বিগত সময়ে আমরা বিভিন্নভাবে পেয়েছি। আপনাদের আমি অনুরোধ করব, যদি কখনো সময় সুযোগ হয় তাহলে আপনাদের জানা বা আপনাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনাগুলো আপনারা আমাদের পাঠাতে পারবেন আমাদের ইমেলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং আমাদের ফেসবুক আইডিতে। আর এই সব কিছুই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের আরও একটা এবং শেষ ঘটনায় চলে যাই। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স, আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স, এখন আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদের দিয়েছেন নারায়ণগঞ্জের ফারিয়া ইভানা হিম আপু। আর ওনার বেশ কয়েকটা ঘটনা আমরা বিভিন্ন এপিসোডে, থার্সডে নাইট, হন্টেড নাইট, এই এপিসোডগুলোতে শেয়ার করেছি। আর এই হিম আপু উনি কিন্তু এখন নারায়ণগঞ্জের তোলারাম কলেজে অধ্যয়নরত আছেন। এই যে ঘটনাটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা ওনার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আর এই ঘটনাটা ঘটে 2019 মার্চের মাঝামাঝি সময়ের কোনো এক দিনে। তো ওনার তখন আসলে মাত্র এসএসসি পরীক্ষা এটা শেষ হয়েছে, এবং তখন তারা আসলে যে বাসায় থাকতো ওই ফ্ল্যাটে তার আম্মুর এক কাজিন তার হাজবেন্ড সহ শিফট করে
সাবলেট হিসেবে। আর এই ফারিয়া আপুর আম্মুর যে কাজিন ছিল উনি আসলে খুবই অমায়িক একজন মানুষ ছিলেন, এবং সে কিন্তু পর্দা করতো, পুরোপুরি খাস পর্দা যেটাকে বলে সেটা করত। আর ফারিয়া আপু আসলে ওনার সাথে যখন কোনো বিষয় নিয়ে কথা বলতো সে আসলে একটু লজ্জাবোধ করতো, কারণ সে তো খুবই ভালোভাবে পর্দা করত। আর ফারিয়া আপু তখন কিন্তু যে পর্দা করা এটা সে আসলে করতো না, তার চলাফেরা আসলে ওই সময়টাতে একদম খুব উদাসীন ছিল। তো মাঝে মাঝে যখন ফারিয়া আপু তার আম্মুর এই কাজিনের রুমে যেতেন তখন কিন্তু সে তাকে বিভিন্ন কথা বলতো, বিভিন্ন উপদেশ দিত। এমনকি যখন তার সাথে কোথাও ঘুরতে যেত তখন সে তাকে বলতো, তুমি বোরকা পরো, বোরকা পরে বের হও, এইভাবে চলো, এইভাবে চলো না, পর্দা করো, এইসব কথাগুলো তাকে বলতো। একটা সময় ফারিয়া আপুর মন ঘুরে যায় এবং সে নামাজ পড়া শুরু করে। আর তখন তার আম্মুর এই কাজিন তাকে বোরকা, এক সেট বোরকা দেয় এবং হাত পা মোজা নিকাব এগুলো সে হাদিয়া দেয় আর কি। তো তখন সে পর্দা করা শুরু করে। একটা সময় হয় কি, ওই দিন থেকে ফারিয়া আপু তার শারীরিক সমস্যার বাদে সে একটানা 56 দিন নামাজ পড়তে পারে। আর ঘটনাটি মূলত ঘটে হচ্ছে 42তম দিনের রাতের বেলায়। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে তখন তার মনে হচ্ছে যে তার সামনে মনে হচ্ছে কেউ একজন সেজদা দিচ্ছে। আর তিনি তখন যে রুমে ছিল তখন ওই রুমটা একদম শীতল হয়ে যাচ্ছিল, যদিও তখন কিন্তু অনেক একটা ভ্যাপসা গরম ছিল। এরপরেও তখন তার কাছে এটা মনে হচ্ছে যে তার রুমটা মনে হচ্ছে একদম শীতল ঠান্ডায় ভরে যাচ্ছে। আর ওই সময়ে সে এটা অনুভব করে যে তার রুমে মনে হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ তার নাকে আসছে। আর এই যে ঘ্রাণটা তার কাছে এরকম মনে হয় যে পৃথিবীর সব যে পারফিউম আছে এই পারফিউমগুলো যদি একত্রিত করা হয় তারপরে মনে হবে এই যে ঘ্রাণ, এই ঘ্রাণের সমান হবে না। তো যাই হোক, তিনি তখন নামাজ শেষ করে তাহাজ্জুদের নামাজ শেষ করে যখনই কোরআন শরীফটা খুলতে যাবে তো তখন মনে হলো যে তার পাশে কেউ বসে তাকে আসলে দেখছে এবং সে কি করছে, নামাজ পড়ছে নাকি কোরআন শরীফ পড়ছে, এই বিষয়গুলো কেউ একজন পর্যবেক্ষণ করে। আর এই ফারিয়া আপু উনি কিন্তু তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে ফজরের 10 থেকে 15 মিনিট আগ পর্যন্ত সে কোরআন শরীফ পড়তো। তো সেদিন ভোরে সে ঘুমিয়ে যায়। পরের দিন সে যথা নিয়মে সে চলতে থাকে, তার যে পর্দা বা নামাজ কালাম এগুলো সে ঠিকঠাক মতো করে। তো রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার সময় 42তম রাতের মতোই সে ওই অনুভূতিটা পায়, রুমের ভিতরে একটা দারুণ সে ঘ্রাণ পায় এবং সে সাথে মনে হচ্ছে তখন রুমের যে পরিবেশটা এটা একদম শীতল হয়ে যাচ্ছে। ঠিক ওই দিন রাতের বেলা সে শুনতে পায় হঠাৎ করে কেউ মনে হলো তাকে বলল আসসালামু আলাইকুম, খুবই নম্র এবং ভদ্র ভাষায়। তো সে আসলে তখন এটা খেয়াল করে না যে কে তাকে সালাম দিল বা কোন দিক থেকে এই সালামের শব্দটা আসলো। তো সে এদিক সেদিক তাকাতে থাকে। একটা সময় সে ভাবে হয়তোবা তার মনের এটা ভুল, তারপর সে নামাজ পড়ে সে ঘুমিয়ে যায়। তো তার পরের দিন রাতের বেলা একই ঘটনা ঘটে। কোরআন শরীফ যখনই সে খুলতে যাবে তখনই 100 মধুর কণ্ঠে তাকে কেউ একজন সালাম দেয়। তো ওই দিন কিন্তু ফারিয়া আপু সে কি করে সালামের উত্তর নেয় এবং সে তখন সালামের উত্তর দেয়। এরপর ফারিয়া আপু প্রশ্ন করে বসে, সে তো আসলে তখন কাউকে দেখতে পায় না, সে অজানাকে উদ্দেশ্য করে তখন প্রশ্ন করে, কে আপনি? জবাবে কেউ একজন বলে, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। তো তখন ফারিয়া আপু বলে, কি চাই আপনার? জবাবে সে ওই অবয়বটা বা এই অশরীরটা তখন বলে, হালাল রহমত, আমি হালাল রহমতের জন্য এখানে আসছি। তো এইভাবে তাদের ভিতরে অনেকক্ষণ কথা চলে এবং এই যে অবয়বটা
উনি কিন্তু আসলে তার যে পরিচয় বা তার যে চেহারা এটা কিন্তু ফারিয়া আপুর সামনে নিয়ে আসে না। তো এর কিছুক্ষণ পর আজানের শব্দ ভেসে আসে, তখন এই অবয়বটা তার চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। রুটিন মাফিক ফারিয়া আপু উনি নামাজ পড়তে যায়। নামাজ পড়ার পরে যখনই সে পবিত্র কোরআন শরীফ পড়তে যাবে, ঠিক তখনই এই অবয়বটা তাকে সালাম দেয় এবং তখন তাদের ভিতরে যে কথোপকথন এটা শুরু হয়। তো ফারিয়া আপু একদিন রাতে অপেক্ষা করতে থাকে যে কখন সে আসবে। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পর হঠাৎ করে ওদিন রাতের বেলা ফারিয়া আপু আবার রুমের ভিতরে যে শীতল আবহাওয়া এটা সে অনুভব করে। মনে হচ্ছে ঠান্ডায় এই ফারিয়া আপু জমে যাচ্ছে। তো তার সাথে সেই অবয়বটা আসে এবং সালাম বিনিময় করে। একটা সময় কি এই ফারিয়া আপু একটা আবদার করে বসে তার কাছে, আর সেটা হলো ফারিয়া আপু এই অবয়বটাকে দেখতে চায় এবং সেইটা তার কাছে আবদার করে। তখন এই অবয়বটা কোনোভাবে রাজি হয় না। তো ফারিয়া আপু সে অনেক জোরাজোরি করতে থাকে। এই সময় এই অবয়বটা ফারিয়া আপুকে দরুদ শরীফ এবং তিনকুল পড়তে বলে। তো হঠাৎ করেই ব্যালকনির সামনে আলোর ছটা এসে পড়ে, আর যখনই আলোর ছটা তার সামনে এসে পড়ে মনে হচ্ছে ফারিয়া আপু আর চোখ মেলে সে তাকাতে পারে না। তারপর সকালে উঠে দেখে সে সেন্সলেস অবস্থায় সেখানে পড়ে আছে। তো ওই দিন সে যখন সেন্সলেস হয় ঠিক তখন সে আসলে মনে করতে পারে যে সে যখন নামাজ পড়তেছিল তখন মনে হচ্ছে কেউ একজন তার কাছে এসে বসে এবং তাকে সালাম দেয় এবং তাদের যে কথোপকথন হয় এর এক পর্যায়ে এই আলোর ছটা তার সামনে আসে এবং ঠিক তখনই সে অজ্ঞান হয়ে পড়ে। তো পরের দিন রাতের বেলা উনি যখন তাকে এই বিষয়গুলো জিজ্ঞেস করে তো তখন সে এই কথাগুলো বলে। একটা পর্যায়ে ফারিয়া আপু তাকে বলে, আমি না দেখে কিভাবে আপনার সাথে কথা বলবো? তো উনি তখন বলে, আমি আপনাকে দেখা দিলে আপনি ভয় পাবেন আর আপনার ক্ষতি হতে পারে। আর আসলে লিসেনার্স ফারিয়া আপু তো ছিলেন অনেক জেদি একজন মানুষ, সে আসলে নাসরবাদ না। তো অনেক কথা কাটাকাটির পর সে ব্যালকনির সামনে থেকে তাকে একটু দূরে সরে যেতে বলে, মানে এই অবয়বটা ফারিয়া আপুকে একটু দূরে সরে যেতে বলে। তারপর ফারিয়া আপু আসলে যেটা দেখে এটা সে বিশ্বাস করতে পারে না। তখন সে দেখতে পায় অসম্ভব সুন্দর জোয়ান মানবাকৃতি একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে এবং এটা দেখার পরে ফারিয়া আপু আসলে তার চোখ এই অবয়বের থেকে, মানে মানুষ আকৃতি যিনি ছিল তার থেকে আসলে ফেরাতে পারছিল না। মনে হতো সে একদম সম্মোহিত হয়ে এই অবয়বের দিকে বা এই মানুষ আকৃতি যেটা ছিল তার দিকে তাকিয়ে আছে এবং এই অবয়বটা তখন মনে হচ্ছে খিলখিল করে হাসতে থাকে এবং এই যে হাসির যে শব্দ এটা খুবই মধুর একটা শব্দ ছিল ফারিয়া আপুর কাছে। তো তখন এই আকৃতি বা এই অবয়বটা ফারিয়া আপুকে তার নাম বলে, আর তার নামটা হলো সরফরাজ মেহবেন এবং তার বয়স ছিল প্রায় 150 বছরের কাছাকাছি। আর ফারিয়া আপু কিন্তু তখন কোনোভাবেই এই অবয়বের থেকে তার মুখ সরিয়ে নিতে পারে না। আর ওই সময় কিন্তু তার মুখ থেকে যে কোনো ধরনের শব্দ এটাও আসলে বের হচ্ছিল না। অনেকক্ষণ কথা বলার পর সে ফারিয়াপুর কাছ থেকে বিদায় নেয়। সেদিনের মতো বিদায় নিয়ে চলে যায়। তো ওই দিন রাতের বেলা ফারিয়াপুর আসলে ঘুম হচ্ছিল না এবং সারা রাত তার মাথার ভিতরে আসলে এটাই ঘুরতে থাকে যে সেটা কি দেখলো বা তার সাথে এটা কি হলো। সারাদিন আসলে সেটা ভাবতে থাকে এবং সে পরের দিন রাত্রে এই যে অবয়বটা তার জন্য অপেক্ষা করতে থাকে এবং এক পর্যায়ে সে তার সামনে এসে হাজির হয়, তার পাশে বসে সে নামাজ পড়ে। তো ওই দিন রাত্রিবেলা ফারিয়া আপু এই অবয়বটাকে এটা বলে যে আপনার উদ্দেশ্য কি, আপনি এত রাতে কেনই বা আসেন? তো অবয়বটা তখন শুধু মুচকি হাসে। আর এই অবয়বের পরনে ছিল হচ্ছে সুন্দর সবুজ একটা আল খেল্লা, ঠিক সবুজ নয়, মানে কেমন যেন একটা রং, মনে হচ্ছে যে পৃথিবীর সব
আতর যদি একসাথে করা হয় তাহলে যেমন ঘ্রাণ আসবে, ঠিক তেমনই ঘ্রাণ এই অবয়বের শরীর থেকে মনে হচ্ছে আসছিল। আর তার চেহারা ছিল একদম নূরের মতো চকচকে। তো এইভাবে প্রায় অনেকদিন কেটে যায়। 56তম রাতে ফারিয়া আপু তার শারীরিক সমস্যার কারণে নামাজ পড়তে পারে না। সেই রাতে এই যে অবয়বটা, উনিও এই ফারিয়া আপুর কাছে আসে না। এইভাবে প্রায় 3 দিন চলে যায়। ফারিয়া আপুর অবস্থা আসলে তখন খুবই খারাপ হয় এবং এই কথাগুলো কিন্তু সে আসলে কাউকে বলতে পারে না। তো তার আসলে দিন থেকে রাত যায়। এভাবে 8তম দিনের বেলা, মানে 56তম দিন থেকে 8 দিনের মাথায় এই ফারিয়া আপু আবার নামাজ পড়তে পারে। নামাজ পড়ে সেদিন রাতের বেলা সে। তো ওই দিন রাতের বেলা এই ফারিয়া আপু নামাজ পড়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তো একটা সময় এই অবয়বটা আসে। লিসেনার্স, এখানে বলে রাখা ভালো, এই অবয়বটা কিন্তু কখনোই ফারিয়া আপুকে স্পর্শ করে না এবং সে প্রায় 2 হাত দূরে থেকে এই ফারিয়া আপুর সাথে কথা বলতো। তো ফারিয়া আপুকে সে যখন সে কাঁদতে দেখে, ওই সময় কিন্তু সে এই ফারিয়া আপুকে সান্ত্বনা দেয় বিভিন্ন কথা বলে। তো ফারিয়া আপু তখন তাকে এটা জিজ্ঞেস করে যে আপনি এতদিন পর কেন আসলেন, এতদিন কেন আসেন নাই? তো উনি তখন বলে আপনি যেদিন নামাজ পড়বেন সেদিনই আমি আসব। তো তখন ফারিয়া আপু বলে আমার এত অসুবিধা হয় সেটা কি আপনি জানেন না? তো উনি আসলে তখন একদম চুপ থাকেন। তো কেন যেন এই ফারিয়া আপু এই যে অবয়বটা, তার প্রতি অনেক অভিমান নিয়ে আসে। ঠিক ওই সময়ে এই অবয়বটা করে কি, খুবই সুস্বাদু একটা আপেল, এবং আপেলটা দেখতেও অনেক সুন্দর ছিল, এমন একটা আপেল এই ফারিয়া আপুকে দেয়। আর লিসেনার্স, এই যে আপেলের যে স্বাদটা, এটা নাকি অনেক সুস্বাদু একটা ছিল। আর ফারিয়া আপু ওনার জীবনে এই এত সুন্দর এবং এত সুস্বাদু একটা আপেল উনি আর দ্বিতীয়বার দেখে নাই। তো এরপর তারা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তো একটা সময় এই অবয়বটা আজানের ঠিক আগে ফারিয়া আপুর কাছ থেকে চলে যায়। তো এইভাবে দিন কাটতে থাকে। এর মাঝে ফারিয়া আপুর সাথে ফেসবুকে একটা ছেলের সাথে কথাবার্তা হয় এবং বেশ ভালোই কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার এক পর্যায়ে তারা দুজনের প্রতি তাদের যে একটা উইকনেস, এটা তাদের ভিতরে চলে আসে। আস্তে আস্তে কিন্তু তাদের যে এই যে কথা বলাটা, এটা গভীর পর্যায়ে চলে যায় এবং তারা তাদের বাসায় একে অপরের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তো খুবই ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো যেহেতু ফারিয়া আপু উনি তখন পর্দা করতো, এই কারণে কিন্তু এই যে ছেলে যার সাথে উনি ভার্চুয়ালি কথাবার্তা বলতো, তাকে কোনো ধরনের ছবি দাও এটা সে দিত না। তো বাসা থেকে লোকজন আসে, তাকে দেখে পছন্দ হয় এবং তাদের যে বিয়ের যে ধাপগুলো, এটা পরবর্তীতে ঠিক করা হয়। তো কিছুদিন পর তার ফারিয়া আপুর বর্তমান স্বামী, তখন আসলে তিনি তার প্রেমিক ছিলেন, তাদের সাথে অনেক একটা ঝগড়া হয়, মানে খুবই বাজে পর্যায়ে চলে যায় এবং এমন পর্যায়ে হয় যে তাদের মনে হচ্ছে এই যে বিয়ে শাদীর যে কথাবার্তা যেগুলো হয়ে গিয়েছিল, এটা মনে হচ্ছে বাদ যাবে। এবং কি কারণে ঝগড়া হয় এটাও ফারিয়া আপু বলতে পারে না, মানে কোনো কারণ ছাড়াই। তো এইভাবে ফারিয়া আপু দিন দিন অসুস্থ হয়ে পড়ে এবং এক রাত্রে এই যে সরফরাজ মেহবিন যে ছিল, তাকে এই ফারিয়া আপু ডাকা শুরু করে। যদিও আসলে তিনি বলেন যে তার ডাকা ঠিক হয়নি। তো এরপরেও এই ফারিয়া আপু তাকে ডাকা শুরু করে। তো তখন এক পর্যায়ে এই যে অবয়বটা, এটা তার কাছে আসে। তখন এই ফারিয়া আপু তাকে বলে যদিও আমার অনুচিত হয়েছে, কিন্তু এই যে ঝগড়াটা এটা আমি বাঁধিয়েছি। তখন তাকে আরো বলে যে আমার জীবন থেকে আপনি সরে যান, নয়তো আমি নিজেই আমার জীবনটা শেষ করে দেব। উনি তখন একটা কথা বলে, আমি চলে যাব ঠিকই, কিন্তু সেই সাথে আপনার হিদায়েত, রহমত আর বরকত, এই 3টা জিনিস নিয়ে যাব। তো এই কথা বলে সে চলে যায়। তো এর পরের দিন থেকে লিসেনার্স, এই ফারিয়া আপু আর ঠিক মতো নামাজ পড়তে পারে না। তো নামাজ পড়তে গেলে ওনার মাথার ভিতরে বিভিন্ন উদ্ভট সব চিন্তা ভাবনা আসে এবং আস্তে আস্তে মনে হচ্ছে উনি নামাজ কালাম থেকে দূরে সরে যায়
তো এরপর এক পর্যায়ে ফারিয়াপুর তার যে প্রেমিকা ছিল তার সাথে বিয়ে হয়ে যায়। এখনও ফারিয়া আপু নামাজ পড়ে, কিন্তু সে সঠিকভাবে বা নামাজ পড়ে যে একটা শান্তি পাওয়া বা নিয়মিত নামাজ পড়া এটা সে পড়তে পারে না। এবং নামাজে সে যখনই দাঁড়ায় তখন তার মন অন্যরকম হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়। আর তার যে পর্দা করা, এটাও আসলে সে পর্দা করে, কিন্তু বিশেষ দিনগুলোতে সে আর এই পর্দা করতে পারে না। সে মানুষের সামনে তার যে মুখটা, ফেসটা, এটা সে খুলে রাখে। এইভাবে আস্তে আস্তে কিন্তু তার জীবনটা এটা একটু বিভীষিকাময় এর দিকে যাচ্ছে। এবং সে আমাদের কাছে দোয়া চেয়েছে সে যেন আগের মতো তার আগে যে জীবনটা ছিল, নামাজ কালাম পর্দা, এই জীবনে সে ফিরে যেতে পারে। তো লিসেনার্স, এটাই ছিল আসলে ঘটনা। তো উনি আসলে ব্যক্তিগত জীবনে সুখী, কিন্তু আগের মতো যে হওয়া, আগের মতো যে পর্দা করা বা আগের মতো নামাজ পড়ে যে শান্তি পাওয়া, এগুলো সে আসলে এখন করতে পারে না। তো আমাদের কাছে উনি দোয়া চেয়েছেন সে যেন আগের মতো হিদায়ত পায়, আগের মতো পর্দা করতে পারে। তো ফারিয়াপুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া, মহান আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণভাবে হিদায়ত দান করে এবং তাকে যেন পরিপূর্ণ খাস পর্দা যে করা, এটা করার তৌফিক যেন ফারিয়াপুকে আল্লাহ দান করে। ফারিয়া আপু, আপনাকে ধন্যবাদ আপনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের দেওয়ার জন্য। আমরা আশা করি আপনার যদি আরও কোনো ঘটনা থাকে এই ঘটনাগুলো আপনি আমাদের দিবেন এবং সেই ঘটনাগুলো অবশ্যই আমরা আমাদের চ্যানেলে প্রচার করব ইনশাআল্লাহ। তো লিসেনার্স, এই ছিল আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 18 নম্বর এপিসোডের সব ঘটনা। আমি জানি না কতটুকু ভালো লেগেছে, কতটুকু ভয়ের শিহরণ এই এপিসোডের ঘটনাগুলো আপনাদের দিতে পেরেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু বলার থাকে ঘটনাগুলো নিয়ে বা এপিসোডগুলো নিয়ে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন। এখন বিদায় নিতে হচ্ছে আজ এই পর্যন্তই। পরবর্তীতে থার্সডে নাইটের আরও একটা এপিসোডে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্ক যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাতে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।